নমস্কার। শিল্পীর গল্প কথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সঞ্জীব সোমের লেখা একটি গল্প। গল্পের নাম প্রেম না অভিশাপ। আমি চলে এসেছি আজ তার প্রথম পর্ব নিয়ে। চৌধুরী বাড়ি খুব সুন্দর নতুন বইয়ের মতো সেজে উঠেছে। চারিদিকে ফুলের গন্ধে সুশোভিত হয়ে রয়েছে পুরো বাড়িটা। আরো নানা রকম লাইটে ঝলমল করছে সম্পূর্ণ বাড়িটা। চতুর্দিকে নানা রকম ঝলমলে আলোর দ্বারা সুসজ্জিত হয়ে রয়েছে। আজ রাজ আর নন্দিনীর বিবাহ। বাড়িতে আত্মীয় স্বজনের আনাগোনা, আনন্দ, নৃত্য, হই হুল্লোড় লেগেই রয়েছে সারা বাড়ি জুড়ে। চারিদিকে সানায়ের আওয়াজ। নন্দিনীর বাবা মা সহ সকলে বিয়ে বাড়িতে খুব ব্যস্ত। বরযাত্রী বেরিয়ে পড়েছে, যখন তখন উপস্থিত হবে বিয়ে সংলগ্ন স্থানে। নন্দিনীর বাবা সুনীল চৌধুরী খুব গম্ভীর একটি মানুষ। পরনে একটি ধুতি পাঞ্জাবি, চোখে চশমা আর সুন্দর একটি গোঁফ। বাড়ির বিশাল বড় ছাদে বিয়ের মণ্ডপের সামনে দাঁড়িয়ে বিয়ের মণ্ডপে কর্মরত অবস্থায় থাকা নন্দিনীর মাকে ডেকে বললেন, অনুপমা, শোনো শোনো, এদিকে এসো। অনুপমা দেবী খুব শান্ত নরম হৃদয়ের একটি নারী। তার মুখে ফুটে উঠেছে খুশির আভা। তিনি আজ খুব খুশি। একটি লাল পেড়ে সাদা রঙের বেনারসি তার পরনে, সিথি ভরা সিঁদুর, বাঁধানো শাখা পলা রয়েছে তার হাতে। মুখে এক রাশ হাসি। স্বামীর আওয়াজে তার সম্মুখে এসে দাঁড়ান এবং বলেন, হ্যাঁ বলো, কি হলো, ডাকলে কেন? দেখছো না হাতে কত কাজ রয়েছে, বলো শিগগিরই কি বলবে। স্ত্রীর কথা শুনে মুখে একটু হাসি নিয়ে সুনীলবাবু বললেন, বরযাত্রী তো বেরিয়ে পড়েছে, যখন তখন চলে আসবে। তুমি শিগগিরই গিয়ে দেখো মা নন্দিনী তৈরি হয়েছে কিনা। দোতলায় বড় একটা বারান্দা পেরিয়ে ডান দিকে সুসজ্জিত সুন্দর একটা রুমের মধ্যে টুকটুকে লাল রঙের বেনারসি পরে নতুন কনে বউয়ের সাজ সেজে অপরূপা লাগছে আজ নন্দিনীকে। রুমের মধ্যে একটি আয়নার সামনে চেয়ারের ওপর বসে রয়েছে নন্দিনী। নন্দিনীর গায়ের রং ফর্সা, খুব চুলবুলি মিষ্টি একটা মেয়ে। নন্দিনীর মেহেন্দি পরা হাতে শাখা পলা, সোনার কঙ্কন, গলায় সীতাহার, কানে ঝুমকো, মাথায় টোপর, গলায় ফুলের মালা। নন্দিনীর আলতারাঙা পা। নন্দিনীর ঠিক পায়ের সামনে মেঝেতে বসে আছে তার প্রিয় বান্ধবী নিতা। নন্দিনীর পায়ে নূপুর পরিয়ে দিচ্ছে সে। আজ নিতা নন্দিনীকে নিজের হাতে খুব সুন্দর করে নতুন বউয়ের সাজে সাজিয়ে দিয়েছে। সন্ধে গড়িয়ে এসেছে। রাজ বরযাত্রী নিয়ে এলো বলে। নন্দিনী মুখে এক রাশ হাসি নিয়ে নিতার দিকে তাকিয়ে বলল, নিতা, আর কত সাজাবি? যা যা, শিগগিরই যা, নিজেও তৈরি হয়ে নে, দেখ রাজ আসলো বলে। নিতা ভীষণ স্মার্ট, স্টাইলিস্ট, স্লিম ফিগারের সুন্দর একটি মেয়ে। নিতা নন্দিনীর পায়ে নূপুরটা পরানো শেষ করে উঠে দাঁড়ায় আর নন্দিনীর কপালে একটা ভালোবাসার চুম্বন দিয়ে নন্দিনীর গাল দুটো নিজের হাতের মধ্যে দিয়ে আলতো করে চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বলে, জানিস নন্দিনী, আজ এই দিনটার জন্য আমি কবের থেকে ব্যাকুল হয়ে অপেক্ষা করছি। আমি আজ তোর আর রাজের বিয়েটা নিজের চোখে দেখতে চাই। আজ তোদের দুজনার জন্য আমি খুব খুশি। আর সত্যি কথা বলতে কি, তোকে আমি খুব ভালোবাসি, একদম অন্তর থেকে ভালোবাসি। আজকের পর থেকেই তোর পুরো জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। তুই তোর এই নতুন জীবনে খুব সুখে থাকিস, এটাই আমি সবসময় কামনা করে চলেছি ভগবানের কাছে। নন্দিনীকে যখন কথাগুলো নিতা বলছিল, তখন নিতার চোখে একটা অদ্ভুত ধরনের খুশি কাজ করছিল। নিতা ব্যাকুল হয়ে যেন কোনো কিছু ঘটে যাওয়ার অপেক্ষা করছে আজ। বাইরের থেকে একটা আওয়াজ ভেতরে ধেয়ে আসলো। নন্দিনীর মা দরজা পিটিয়ে নন্দিনী আর নিতাকে দরজা খুলতে বলছে। নন্দিনী, নিতা, দরজাটা খোল। নিতা সোজা গিয়ে দরজাটা খুলে দেয়।
নন্দিনীর মা ভেতরে এসেই নিতার মুখের দিকে তাকিয়ে এক রাশ হাসি দেয় এবং বলে, আরে নিতা, তুই তো এখনো তৈরি হোসনি। যা যা মা, শিগগিরই যা, তৈরি হয়ে দে। নিতাও নন্দিনীর মায়ের মুখের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আন্টি, আমি এখনই তৈরি হয়ে আসছি। কথাটা বলেই দরজার বাইরে বেরিয়ে চলে যায় নিতা। নিতা যখন দরজার বাইরে বেরিয়ে পেছনে ফিরে যাচ্ছিল, তখন তার চোখে মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠেছিল। এমন অদ্ভুত হাসি হাসছিল কেন নিতা? কি হতে চলেছে এই বিয়ে বাড়িতে? নিতা বারান্দা দিয়ে নিজের রুমের দিকে হেঁটে যাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, শুধুই আমার। শেষের লাইনটা খুব জোর দিয়ে দাঁতে দাঁত চেপে বলছিল। তারপর নিতার মুখে ফুটে ওঠে একটা শয়তানি হাসি। নিতা নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়। নন্দিনীর মা নন্দিনীর রুমের দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে নন্দিনীর কাছে গিয়ে খুব শান্ত ও গম্ভীরভাবে বলে, নন্দিনী, আমি কতবার তোকে বলেছি এই নিতার মতো বান্ধবীদের কাছ থেকে দূরে থাকতে, কিন্তু তুই একটা কথাও শুনিস না আমার। আজকের দিনেও তোকে ওরই কাছে তৈরি হতে হলো বল? তুই জানিস বিয়ে একটা শুভ কাজ, সামান্য একটা ভুলের জন্য কত বড় অমঙ্গল হতে পারে তোর ধারণাও আছে? নন্দিনী মায়ের হাত দুটো আগলে ধরে খুব মিষ্টিভাবে মাকে বলে, মা, কি ব্যাপার বলো তো? আমি কিছুদিন ধরে দেখছি তুমি নিতাকে একদম সহ্য করতে পারছো না। আগে তো এরকম করতে না, এখন কেন এরকম করছো? নন্দিনীর মা একটু চিন্তিত কণ্ঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে সোফার ওপরে পাশে বসিয়ে বলেন, আছে, অনেক কারণ আছে মা। তোকে বলবো, তুই বিশ্বাস করবি কিনা জানি না। নন্দিনী একটু চিন্তিত কণ্ঠে মাকে বলে, আচ্ছা বলো, আমি শুনবো। নন্দিনীর মা খুব গম্ভীর হয়ে বলেন, তুই আর নিতা ছোটবেলা থেকেই বন্ধু। তোরা স্কুল থেকে পাশ করে কলেজে গেলি, এতদূর সবকিছুই ঠিক ছিল। কিন্তু তারপর থেকে তোদের দুজনের মাঝে যখন রাজ এলো, তখন থেকে আমি নিতার মধ্যে একটু একটু পরিবর্তন দেখেছি। আমি অনেকবার দেখেছি রাজকে একটা অদ্ভুত দৃষ্টি নিয়ে নিতা দেখে সব সময়। সেটা যদি বন্ধুত্ব হতো তাহলে একরকম ছিল, কিন্তু আমার মনে হয় নিতা রাজকে ভালোবাসে, আর এই বিষয়টা মোটেও স্বাভাবিক নয় নন্দিনী। মায়ের কথা শুনে নন্দিনী পাগলের মতো হেসে ওঠে আর হাসতে হাসতে মায়ের গাল দুটো জড়িয়ে ধরে বলে, মা মা, তুমি একটু বেশি চিন্তা করছো। হ্যাঁ, এটা ঠিক যে রাজ আমার আর নিতার বন্ধুত্বের মাঝে এসে পড়ার পরে নিতার মধ্যে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা রাজের ক্ষেত্রে নয়। কারণ নিতা শুধু রাজকেই নয়, আমাকে আর রাজকে দুজনকেই খুব ভালোবাসে। তুমি ভুল বুঝছো। তুমি জানো কি, নিতা যেদিন প্রথম জানতে পেরেছিল যে রাজ আমায় ভালোবাসে, সেদিন সব থেকে বেশি খুশি হয়েছিল। নিতার মা বলেন, তুই যাই বল নন্দিনী, নিতাকে দেখলে আমার যেন কেমন একটা লাগছে। তুই একটু সাবধানে থাক। বিয়েটা না হওয়া পর্যন্ত তুই ওর হাতে দেওয়া কিছু জিনিস খাসটাস না। আমি নিচে যাচ্ছি, বরযাত্রী আসলো বলে। তোকে একটু পরে এসে নিয়ে যাবে সবাই। নন্দিনীর মা কথাটা শেষ করেই নন্দিনীর মাথায় স্নেহের চুম্বন দিয়ে রুম থেকে চলে গেল। ওদিকে বরযাত্রী এসে উপস্থিত হয়েছে। বিয়ের ধুতি পাঞ্জাবি মাথায় টোপর পরায় রাজকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। এমনিতেই রাজ ফর্সা, উঁচু লম্বা জিম করা বডি, তার উপর ধুতি পাঞ্জাবিটা ওকে দারুণ মানিয়েছে। রাজ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পুত্র। বর্তমানে রাজ নিজের বাবার ব্যবসাটাই চালাচ্ছে। রাজকে নন্দিনীর মা সহ আত্মীয় স্বজন সকলেই বরণ করে বিয়ের মণ্ডপে নিয়ে গিয়ে উপস্থিত হয়। বিয়ের সমস্ত নিয়ম মেনেই মণ্ডপে আনুষ্ঠানিকভাবে সব কাজকর্ম চলতে থাকে। ওদিকে নিতা ডিপ ব্লু কালারের একটা বেনারসি পরে, কপালে একটা ডিপ ব্লু কালারের টিপ, চোখে ঘন করে দেওয়া কাজল, লাল লিপস্টিক, উন্মুক্ত কেশ।
কানে বড় বড় ঝুমকো আর এক হাতে চুড়ি। সম্পূর্ণ সাজে নিতাকেও আজ খুব সুন্দর দেখাচ্ছিল। নিতা নন্দিনীর রুমে হাতে একটা অরেঞ্জ জুসের গ্লাস নিয়ে এসে উপস্থিত হয়। নিতা জুসের গ্লাসটি নিয়ে নন্দিনীর কাছে গিয়ে খুব আনন্দ করতে করতে বলে, নন্দিনী, রাজ এসে গেছে। বরের সাজে কি সুন্দর দেখাচ্ছে রাজকে রে। সত্যি আজ আমি যে কি খুশি তোকে বলে বোঝাতে পারবো না। এই নে ধর, এইটা খেয়ে নে, আন্টি দিল। সারাদিন উপোস করে রয়েছিস, চটপট খেয়ে নে, তারপর তোকে নিচে নিয়ে যাব। নন্দিনী একটু অবাক হয়ে বলল, মা দিল? নিতা মুখটা একটু শুকনো করে বলল, না রে, আন্টি নিজেই আসছিল। আমি তোর রুমের দিকেই আসছিলাম, তাই বললাম আমাকে দাও, আমিই দিয়ে দেব। কিন্তু তুই এভাবে বললি কেন? নন্দিনী নিতার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরোটা খেয়ে খালি গ্লাসটা নিতার হাতে দিয়ে বলল, আরে কিছু না, মা বলছিল বিয়ে না হওয়া পর্যন্ত কারোর হাতে কিছু খেতে না। কিন্তু দেখ, তোকে দিয়ে নিজেই জুসের গ্লাস পাঠিয়ে দিল। নিতা খুব মনোযোগ দিয়ে সব কথা শোনার পর মুখে একটা কুটিল হাসি নিয়ে নন্দিনীকে জড়িয়ে ধরে বলল, জানিস নন্দিনী, মায়ের কথার অবহেলা করতে নেই, কারণ পৃথিবীতে একমাত্র মাই আছে, তিনি সব সময় সন্তানের মঙ্গল চান। নন্দিনীর পিঠের আড়ালে নিতার মুখে ফুটে ওঠা শয়তানি কুটিল হাসিটা নন্দিনী দেখতে পেল না। বিয়ে একটা খুবই শুভ কাজ। আজ দুটো বিপরীত মানুষের বিবাহ। আজ শুধু তারাই নয়, দুটো পরিবারও এক হবে। আদিকাল থেকে শুনে আসছি, বিবাহের শুভ দৃষ্টি থেকে মালা বদল এবং 7 পাক ঘোরা থেকে সিঁদুরদান পর্যন্ত আনুষ্ঠানিক কার্য চলাকালীন প্রতিটি মুহূর্ত খুব কঠিন সময়। এই সময় ছোট থেকে ছোট ভুল অনেক বড় অমঙ্গল ডেকে আনতে পারে। তাই সকলে এই দিকে ভালো করে খেয়াল রাখেন, যাতে বিবাহ চলাকালীন কোনো রকম বাধা বিপত্তি বা অশুভ কোনো কাজ না হয়। কারণ এই সময় সমস্ত অশুভ শক্তি তাদের অশুভ নজর নিয়ে হাঁ করে থাকে ক্ষতি করার জন্য। রাজ নন্দিনীকে বিবাহ করার জন্য বিয়ে বাড়িতে এসে হাজির। রাজের বন্ধুরা খুব আনন্দ করছে। বিয়ে বাড়িতে সানাই বাজছে, বরযাত্রী বরকে নিয়ে এসেছে। সকলেই আনন্দসহ নাচতে নাচতে ঢোকে। রাজের বেস্ট ফ্রেন্ড অর্ক আর বাকি বন্ধুরা খুব নাচ গান করে। নতুন বরের সাজে সজ্জিত রাজকে কনের মা, মাসি, বোনেরা এবং আত্মীয় স্বজন সকলে যত্ন সহকারে নিয়ে এসে মাল্যদানের জন্য তৈরি মণ্ডপের একটা সুন্দর সিংহাসনের ওপর বসায়। রাজের বন্ধুরাও এসে বসে তার পাশে। বরযাত্রী পক্ষ সকলেই আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসের সহ কিছু হালকা টিফিন দেওয়া হয়। অর্ক আনন্দ করে হাসতে হাসতে রাজকে বলে, তাহলে রাজ, ফাইনালি 5 বছর ধরে চলা প্রেম তোদের আজ সফলতা পেতে চলেছে বল। রাজ মুখে একটা মুচকি হাসি দিয়ে অর্ককে বলে, হ্যাঁ, আজকের দিনের জন্য আমরা 5 বছর ধরে অপেক্ষা করেছি। ফাইনালি আজ আমি নন্দিনীকে নববিবাহিতা পত্নী রূপে পাব। ওদিকে নন্দিনীর রুমে নন্দিনীর কিছু কাজিনস, ভাই বোন, বান্ধবী ও পরিবারের কিছু মহিলা সকলে মিলে নন্দিনীকে মণ্ডপে নিয়ে যাওয়ার জন্য এসে উপস্থিত। নন্দিনীর বয়স্ক ঠাকুমা ফোকলা দাঁতে, স্মৃতি ভরা সিঁদুর, পরনে লাল পাড় সাদা শাড়ি, আলতা রাঙা পায়ে নন্দিনীর কাছে এসে থুতনিতে হাত দিয়ে বলে, বাহ, কি সুন্দর দেখাচ্ছে আজকে আমার দিদিভাইকে, একদম মা লক্ষ্মীর মতো দেখাচ্ছে। মারে, তুই খুব ভাগ্যশালী। কজনের কপালে নিজের ভালোবাসার মানুষ জোটে বলতো? তোর সৌন্দর্য দেখে আজ রাজদাদা ভাই পাগল না হয়ে যায়, খেয়াল রাখিস কিন্তু। নন্দিনী এবং ঠাকুমা সহ সেখানে উপস্থিত সকলেই হেসে ওঠে। ঠাকুমা স্নেহের পরশ এঁকে দেয় নন্দিনীর মাথায়। তারপর সকলকে বলে, ওরে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? বিয়ের লগ্ন যে বয়ে যায়, নন্দিনীকে মণ্ডপে নিয়ে চল শিগগিরই। সকলে নন্দিনীকে নিয়ে বিয়ের মণ্ডপে এসে হাজির হয়। বিয়ের মণ্ডপের ছাদনা তলায় দাঁড়িয়ে আছে রাজ। বিয়ের পিঁড়ির ওপর বসে রয়েছে নন্দিনী।
নন্দিনীর বন্ধু এবং খুড়তুতো ভাই মিলে নন্দিনীকে পিঁড়িতে বসিয়ে রাজের চতুর্দিকে 7 পাক ঘুরিয়ে রাজের সম্মুখে এসে দাঁড় করায়। পান পাতার আড়ালে নন্দিনীর মুখ লাজে রাঙা হয়ে রয়েছে। শুভদৃষ্টির শুভক্ষণ উপস্থিত। সকলে উলুধ্বনি দিতে থাকে। ওদিকে বিয়ের সানাই বেজে চলেছে। নন্দিনী ধীরে ধীরে নিজের পান পাতাটা মুখের সামনে থেকে নামায়। আস্তে আস্তে সামনে দাঁড়িয়ে থাকা রাজের দিকে চোখ তুলে তাকায়। রাজ তারই দিকে তাকিয়ে দুষ্টু মিষ্টি হাসি দিচ্ছে। রাজের মুখে এরকম দুষ্টু মিষ্টি হাসি দেখে নন্দিনী লাজে রাঙা হয়ে যায়। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নেয় নন্দিনী। বন্ধু বান্ধব শুভদৃষ্টির প্রত্যেকটা মুহূর্ত ক্যামেরায় বন্দি করে চলেছে। আজ বিয়ে বাড়িতে রাজ ও নন্দিনীর বাবা মা সহ সকল আত্মীয় স্বজন খুব খুশি। সকলে মিলে এই শুভ আনুষ্ঠানিক দিনটিকে মন ভরে আনন্দে পালন করছে। বিয়ে বাড়িতে সকল আমন্ত্রিত লোকজন সহ কিছু বরযাত্রী সকলে খাওয়ার প্যান্ডেলে নিজেদের নস্যভোজের আনন্দ নিতে ব্যস্ত। বুফে সিস্টেম করা হয়েছে সেখানে। সমস্ত কাউন্টারে সুস্বাদু খাবারে ভর্তি। কোথাও মটন বিরিয়ানি, কোথাও দই কাতলা, কোথাও পনির টিক্কা, কোথাও শাহি কাবাব, আবার কোথাও নানা রকমের মিষ্টি ও আরো অনেক কিছু। বিয়ের আনন্দ অনুষ্ঠানে নানা রকম বাজি ফাটাচ্ছে আকাশে। অনেকেই বিয়ে বাড়িতে এসে বাজি ফাটানোর আনন্দ কাজে ব্যস্ত হয়ে রয়েছে। এদিকে বিয়ের মণ্ডপে উপস্থিত রয়েছে রাজ ও নন্দিনীর ফ্যামিলির কিছু মেম্বারেরা। দুই পক্ষই খুব আনন্দ ও উৎসাহের সাথে নন্দিনীর বিয়ের আনন্দ অনুষ্ঠান দেখায় ব্যস্ত। শুভদৃষ্টি সম্পন্ন হয়েছে। এবার পালা মালা বদলের। ঠাকুরমশাই বলে দেওয়ায় নিয়ম অনুসারে মালা বদল সম্পূর্ণ হলো। সঙ্গে ঠাকুরমশাই অনবরত মন্ত্র পাঠ করে চলেছেন। রাজ ও নন্দিনীকে নিয়ে এসে বসানো হলো বিয়ের মণ্ডপের পিঁড়িতে। খুব সুন্দর শান্তিপূর্ণভাবে বিয়ের সমস্ত কাজকর্ম সম্পূর্ণ হচ্ছিল। সকলে খুব উৎসাহিত আনন্দের সহিত দেখছিল সম্পূর্ণ বিয়েটা। কিন্তু এত আনন্দ ও খুশিকে কখন যে নজর লাগিয়ে দিয়েছে কেউ, সেখানে উপস্থিত সকলের কেউই সেটা বুঝতে পারেনি। বিয়ের মণ্ডপের যজ্ঞকুণ্ডে যেই ঠাকুরমশাই মন্ত্রপাঠ করতে করতে অগ্নি প্রজ্বলিত করল, ঠিক সেই সময় দুম করে কারেন্টটা অফ হয়ে গেল। অবাক করা বিষয় হলো, ইনভার্টার জেনারেটর থাকাকালীনও কোনো কিছুই চলছিল না। নন্দিনীর ঠাকুমা চিন্তিত কণ্ঠে বলে ওঠেন, এই যে ঘোর অমঙ্গল হয়ে গেল, বিয়ে চলাকালীন এমন অশুভ কার্যকলাপ। নন্দিনীর দাদু, তিনি হুইল চেয়ারে বসেছিলেন। সেখানে বসেই তিনি রাজ ও নন্দিনীর বিবাহ অনুষ্ঠান দেখছিলেন। তিনি ফোকলা দাঁতে কাপা কাপা গলায় বলে ওঠেন, চুপ করো সকলে, আজ আমার দিদিভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠান, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। এদিকে নন্দিনীর মায়ের মনের ভেতরে কেমন যেন কু ডাকছে। তিনি ভগবানকে প্রার্থনা করে বলেন, হে ঈশ্বর, সবকিছু যেন ঠিক হয়। নন্দিনীর বাবা সুনীলবাবু ব্যস্ত হয়ে পড়েন কারেন্ট অফের বিষয়টা জানার জন্য। বেশ কিছু মুহূর্ত ধরে বিয়ে বাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছিল, যেখানে ছিল শুধু ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারেই হঠাৎ করে প্রজ্বলিত শুভ অগ্নিকুণ্ডের আগুন নিভে যায়। হঠাৎ করেই লাইটও জ্বলে ওঠে। রাজের মা রমা দেবী এ সমস্ত কিছু এতক্ষণ চুপচাপ দেখার পর মণ্ডপে বসে থাকা নন্দিনীর দিকে ভালো করে লক্ষ্য করে দেখে চিন্তিত হয়ে তিনি বলে ওঠেন, মা নন্দিনী, তুমি কি ভয় পেয়েছো? দেখো, ভয় পেও না, সব ঠিক আছে এখন। তুমি ঠিক হয়ে বসো, ওইভাবে বসে আছো কেন? রমা দেবীর কথা শুনে ওখানে উপস্থিত সকলেরই নজর যায় নন্দিনীর দিকে। সকলে অবাক হয়ে তাকিয়ে দেখেন, বিবাহ মণ্ডপে বসে থাকাকালীন হঠাৎ নন্দিনী গম্ভীর হয়ে গেছে। মাথাটা দুটো হাঁটুর মাঝে গুজে বসে আছে এবং কারো দিকে না চেয়ে মুখে অদ্ভুত ভাষায় বিড়বিড় করে কী সব বলছে। পাশে বসে থাকা রাজ নন্দিনীর দিকে তাকিয়ে নন্দিনীকে ডেকে বলে ওঠে, নন্দিনী, নন্দিনী, অমন করছো কেন? কি হয়েছে তোমার? আমার দিকে তাকাও, তাকাও বলছি।
এদিকে নন্দিনীর ঠাকুমা নন্দিনীর মায়ের কাছে এসে নন্দিনীর মায়ের কানে কানে ফিসফিস করে বলেন, আমার কাছে কিন্তু বিষয়টা ঠিক লাগছে না। সদ্য প্রজ্বলিত যজ্ঞকুণ্ডের আগুন ওইভাবে কখনো নিভে যায় না। তুমি শিগগিরই নন্দিনীর কাছে গিয়ে দেখো কি হয়েছে। এদিকে নন্দিনীর মা নন্দিনীকে ডাকতে ডাকতে নন্দিনীর দিকে এগিয়ে আসে। নন্দিনীর মা খুব চিন্তিত কণ্ঠে বলে ওঠেন, নন্দিনী, নন্দিনী, তুই এমন ব্যবহার করছিস কেন মা? দেখ, সবার চিন্তা হচ্ছে, মুখটা তুলে একবার তাকা মা। নন্দিনীর মায়ের কথাটা শেষ হতেই ঠিক তখনই বিয়ের মণ্ডপে কনের সাজে বসে থাকা নন্দিনীর কাঁধে হাত রাখা রাজের হাতটি নন্দিনী এক ঝটকায় সরিয়ে দেয়। তারপর ধীরে ধীরে নন্দিনী হাঁটুর মাঝে গুজে রাখা মাথাটি সবার সামনে উঁচু করে তুলে বিকট হাসিতে হাসতে থাকে। সকলেই নন্দিনীর ভয়ঙ্কর আর বীভৎস রূপটা দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। অল্প সময়ের মধ্যে এত সুন্দরভাবে সেজে এসে বসে থাকা মেয়েটি এই মুহূর্তে যে ভয়ঙ্কর চেহারা, সেটা যে কোনো সাধারণ মানুষকে ভয়ে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট। বিবাহ মণ্ডপে বিবাহ করাতে আসা পুরোহিত মশাই বিবাহ মণ্ডপের এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ সেই স্থান থেকে দুপা পিছনে সরে গিয়ে দাঁড়ায় এবং ভয়ে আর চিন্তিত কণ্ঠে চিৎকার করে বলে ওঠেন, ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল হয়েছে, মাফ করবেন, কিন্তু আমার মনে হয় আপনার মেয়ের ওপরে কোনো অশুভ শক্তির নজর পড়েছে। ঠাকুর মশাইয়ের কথা শুনেই সেই স্থানে দাঁড়িয়ে থাকা সকলেই খুব ভয় পেয়ে যায়। রাজের মা রাজকে বিবাহ মণ্ডপের ওপর থেকে প্রায় টানতে টানতে নামিয়ে নিয়ে আসে। রাজ তার মায়ের হাত ছাড়িয়ে দিয়ে মাকে বলে ওঠে, মা, তুমি এটা কি করছো? নন্দিনীর নিশ্চয়ই শরীর খারাপ হয়েছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রাজের মা এবার কড়া দৃষ্টি নিক্ষেপ করে রাজের দিকে তাকায় এবং বলে, জানিস তো বাবিন, ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়, বুঝেছি। তাদের ভালো মন্দ জ্ঞান থাকে না, তাও বুঝেছি, কিন্তু চোখের সামনে থাকা দৃশ্য দেখে মানুষ কি করে অবুঝ হয় সেটা ঠিক বুঝতে পারছি না। রাজ অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে মাকে বলে, তুমি কি বলতে চাইছো মা? রাজের মা মণ্ডপে নন্দিনীর দিকে চোখের ইশারা করে দেখিয়ে রাজকে বলে, একবার নন্দিনীর দিকে ভালো করে চেয়ে দেখ। তুই যে নন্দিনীকে চিনিস, আমরা যে নন্দিনীকে চিনি, এসে নন্দিনী নয়। রাজ অবাক দৃষ্টিতে মণ্ডপে বসে থাকা নন্দিনীর দিকে তাকিয়ে যা দেখল, সেটা দেখার জন্য ওখানে উপস্থিত কেউই প্রস্তুত ছিল না। বাইরের পরিবেশটা দুর্বিষহ হয়ে উঠেছে, প্রচণ্ড ঝড় উঠেছে, মেঘে মেঘে ঘষা লেগে গর্জন সৃষ্টি হচ্ছে। কালো কুচকুচে ঘন মেঘ যেন বিয়ে বাড়ির মাথার উপরে তাণ্ডব করছে, ভারী বর্ষণ করে চলেছে। অবাক করা বিষয় হলো, শুধু বিয়ে বাড়ির আশপাশ ছাড়া বাকি স্থানগুলো সম্পূর্ণভাবে স্বাভাবিক ছিল। বিয়ে বাড়িতে যে সকল ব্যক্তিরা বুফে থেকে প্লেট নিয়ে সুস্বাদু খাবার খাওয়ার জন্য ব্যস্ত ছিল, এমনকি সেই স্থানে উপস্থিত সকলেই কাউন্টারে দাঁড়িয়ে থাকা প্রত্যেকে চিল্লামিল্লি শুরু করে দেয়। কারণ সেই স্থানের সমস্ত খাবারেই হঠাৎ করে পোকা কিলবিল করছিল। টাটকা তাজা রান্না করা সমস্ত খাবারগুলো পচে পোকা লেগে গিয়েছিল। হঠাৎ হওয়া এরকম অস্বাভাবিক ঘটনাটিতে মণ্ডপে, বুফেতে, প্যান্ডেলে চিৎকার চিল্লামিল্লি পড়ে যায়। এদিকে ওদিকে খাবার থালা ফেলে দিয়ে ছুটোছুটি করতে শুরু করে দেয় সকলেই। অস্বাভাবিক পচা দুর্গন্ধে ওই স্থান দূষিত হয়ে উঠেছিল। কারোর পক্ষেই সেই স্থানে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। ওইদিকে বিয়ের মণ্ডপে অস্বাভাবিকভাবে নন্দিনী হাসতে হাসতে হঠাৎ করে চিৎকার করে কাঁদতে শুরু করে দেয় এবং কাঁদতে কাঁদতে ছুটে এসে রাজের কাছে এসে দাঁড়িয়ে হঠাৎ হাওয়ার মধ্যে উঠতে থাকে। নন্দিনীর সম্পূর্ণ চোখটি কালো কুচকুচে হয়ে গিয়েছিল। ঠোঁটে লাল টুকটুকে লাগানো লিপস্টিকটা কালো কুচকুচে হয়ে ফেটে গিয়েছিল। মুখটা বিচ্ছিরি রকমের ফ্যাকাশে আর বিচ্ছিরি দেখাচ্ছিল। নন্দিনী চিৎকার করতে করতে বাতাসে ভাসতে থাকে। হঠাৎ করে মাটিতে দুম করে পড়ে যায়। তারপর চার হাত পায়ে উল্টো হয়ে কিন্তু মাথাটা সোজা করে
সকলের দিকে ঘুরিয়ে বিচ্ছিরিভাবে হাসতে থাকে। এই দৃশ্য দেখে সকলে চিৎকার চিল্লামিল্লি শুরু করে দেয়। নন্দিনীর মা, ঠাকুমা সকলেই প্রায় কান্নাকাটি জুড়ে দিয়েছিল। রাজের মা নন্দিনীর মা ও ঠাকুমাকে বলে ওঠে, ক্ষমা করবেন, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, নন্দিনীর ওপরে ঘোর তন্ত্র সাধনা করা হয়েছে। রাজের মায়ের কথাটা শুনে ঠাকুরমশাই সম্মতি জানিয়ে মাথা নেড়ে বলেন, একদম ঠিক বলেছেন, নন্দিনীকে নিশ্চয়ই কেউ কালো জাদু, যেটা খুব প্রসিদ্ধ, খুব কঠিন তন্ত্র সাধনার দ্বারা তার ওপরে কালো জাদু করা হয়েছে। এদিকে নন্দিনী সোজা হয়ে দাঁড়িয়ে নিজের হাতে সমস্ত গয়নাগাটি ছিঁড়ে ফেলতে থাকে, মাথার চুলের খোপা খুলে ফেলে দেয়, হাত নাক কান কেটে রক্ত ঝরতে থাকে ওর। এমন মনে হচ্ছিল তার খুব তীব্র যন্ত্রণা হচ্ছে, সে চিৎকার করে কাঁদছে। আবার হঠাৎ হাসতে হাসতে পেছনে 4 হাত পায়ে দেওয়ালের ওপরে উঠতে থাকে। রাজ নন্দিনীর এই বিভৎস রূপ দেখে কেঁদে ফেলে। মণ্ডপে ও বিয়ে বাড়িতে চলা এইরকম ভৌতিক তাণ্ডব দেখে অনেকেই পালিয়ে যায়। মণ্ডপে নন্দিনীর আশেপাশে ছিল শুধু তার বাবা মা ও পরিবারের কয়েকজন মাত্র। সকলেরই প্রায় শ্বাসরুদ্ধ পরিস্থিতি, সকলেরই হৃদস্পন্দন দ্রুতগতিতে চলছে। নন্দিনী সকলের দিকে এক বিকট দৃষ্টি নিক্ষেপ করে, তারপর আবার হাসতে হাসতে একবার এই দেওয়াল আর একবার ওই দেওয়াল চামচিকার মতো লাফিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। রাজ নন্দিনীর এরকম কঠিন পরিস্থিতি দেখে খুব দুঃখে কষ্টে বলে ওঠে, নন্দিনী, কি হয়েছে তোমার? তুমি এমন ব্যবহার কেন করছো? আমার কাছে ফিরে এসো। রাজের মুখের কথাটা শুনে নন্দিনী হঠাৎ করে এক লাফে রাজের বুকের ওপর এসে চেপে বসে। রাজের আশপাশে দাঁড়িয়ে থাকা সকলে দূরে সরে যায়। নন্দিনী এইবার একদম রাজের চোখে চোখ রেখে বিকটভাবে হাসতে হাসতে খুব ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, মাত্র 3 দিন। তারপর নন্দিনী হাসতে হাসতে আবার পাগলামি শুরু করে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে একসময় ঠাকুরমশাই মন্ত্রপুত গঙ্গাজল নন্দিনীর ওপরে ছিটিয়ে দেয়। জল ছিটিয়ে দেওয়াতে নন্দিনী চিৎকার করতে করতে সেই স্থানে অজ্ঞান হয়ে পড়ে যায়। নন্দিনীর ঠাকুমা কাঁদতে কাঁদতে নন্দিনীর মায়ের কাছে এসে বেশ ভারী কণ্ঠে বলে, বৌমা, আমি তোমাকে বলেছিলাম যতক্ষণ নন্দিনী বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে খুব ভালোভাবে পৌঁছে না যায় ততক্ষণ তুমি ওর কাছে কাছেই থাকবে, কোনো আত্মীয় স্বজনকে তার পাশে থাকতে দেবে না। বিবাহের শুভ দৃষ্টি থেকে শুরু করে বিদায় বেলা পর্যন্ত খুব কঠিন মুহূর্ত। এই সময় ওর কাছে একটা লোহা সব সময় রাখতে আমি বলেছিলাম। তুমি কি ওকে সেই লোহাটা দিয়েছিলে? অনুপমা দেবী শাশুড়ি মাকে মাথা নত করে সম্মতি জানিয়ে বলেন, হ্যাঁ মা। নন্দিনীর বাবা নন্দিনীর অসুস্থ দাদুকে সঙ্গে সঙ্গে রুমের ভেতরে নিয়ে গিয়ে সযত্নে বসিয়ে দেন আর তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বলেন, চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি, সবাই সবটা দেখে নেব, তুমি একটু রেস্ট নাও। বিবাহস্থলে উপস্থিত নিতা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে সব দেখছিল, কিন্তু এবার নন্দিনীর মা ও ঠাকুমার কথা শুনে তাদের সামনে এসে উপস্থিত হয় এবং ঠাকুমার 2 হাত ধরে তাকে বলে ওঠে, ঠাকুমা, আমি ছিলাম নন্দিনীর পাশে কদিন, কিন্তু ওর কাছে তো আমি কোনো লোহার জিনিস দেখিনি। তবে নন্দিনী আমাকে 2 দিন ধরে বলছিল ওকে সব সময় কেউ যেন লক্ষ্য করে চলেছে, কিন্তু আমি ওর আশেপাশে কাউকে দেখিনি বা কারোর উপস্থিতি টের পাইনি। নিতার মুখে এইসব ধরনের কথা শুনে নন্দিনীর মা ও ঠাকুমা এবং রাজের মা ওখানে উপস্থিত আরো সকলেই অবাক হয়ে যায়। নন্দিনীর মা এক প্রকার রেগে নিতাকে ধমকে উঠে বলেন, এই মেয়ে, তোমার কোনো সেন্স নেই? তুমি তো সম্পর্কে নন্দিনীর মামাতো বোন কাম প্রিয় বান্ধবী, তাই না? তুমি সব সময় বলো তুমি ওকে খুব ভালোবাসো, তাহলে তুমি যদি নিজের বান্ধবীকে এতটাই ভালোবাসো তাহলে এরকম একটা বিষয় তুমি আমার কাছ থেকে লুকিয়ে গেলে কি করে, বলো? কথাটা শেষ করেই অনুপমা দেবী হাউ হাউ করে কাঁদতে থাকে। নিতা নন্দিনীর মামাতো বোন,
ওদিকে রাজ কারোর কথায় পাত্তা না দিয়ে দৌড়ে যায় নন্দিনীর কাছে। বুকের মধ্যে আগলে ধরে নন্দিনীকে। সে কাঁদতে থাকে। রাজের বেস্ট ফ্রেন্ড অর্ক রাজের কাছে এসে তার কাঁধে হাত দিয়ে বলে ওঠে, দেখ রাজ, এখন এইসব নিয়ে ভাবার সময় নেই। তুই শিগগিরই নন্দিনীকে রুমে নিয়ে চল। এক্ষুনি ডাক্তার দেখাতে হবে। আমি ডাক্তারকে কল করে দিয়েছি, তিনি এখনই এসে পড়বেন। রাজ সবাইকে অবজ্ঞা করে নন্দিনীকে কোলে তুলে নিয়ে ছুটে যায় রুমের দিকে। নন্দিনী রুমে ঢুকতেই নন্দিনীর রুমের ভেতর থেকে একটা দুর্বিষহ দুর্গন্ধ নাকে ভেসে আসে। সেই দুর্গন্ধের দিকে তাদের নজর যেতেই তারা অবাক হয়ে যায়। অর্ক বেশ অবাক হয়ে ড্রেসিং টেবিলের ওপরে রাখা একটা কাচের গ্লাসে বীভৎস রকমের দুর্গন্ধ পায়, আর তার মধ্যে পোকাগুলো কিলবিল করতে দেখে অবাক হয়ে যায়। এগুলো কি? রাজের পেছনে পেছনে আসা পরিবারের সকলেই সেদিকটা তাকিয়ে দেখে আর অবাক হয়ে যায়। ড্রেসিং টেবিলের ওপরে বিয়ের মণ্ডপে যাওয়ার আগে নন্দিনী যে গ্লাসটিতে অরেঞ্জ জুস খেয়েছিল, সেই গ্লাসটিতেই বীভৎস রকমের পচা দুর্গন্ধ বার করা পোকাগুলি কিলবিল করছে। তার থেকেই হচ্ছে দুর্গন্ধটা। নিতা সবার মুখের দিকে এক ঝলক তাকিয়ে দেখে, তারপর নিজেই বলে ওঠে, এই গ্লাসটাতে এরকমভাবে পোকা লাগলো কি করে? বিয়ের মণ্ডপে যাওয়ার আগে নন্দিনী এই গ্লাসটাতে তো জুস খেয়ে খালি গ্লাস রেখেছিল। নিতার মুখ দিয়ে বেরোনো কথাগুলো শুনে সকলে অবাক হয়ে যায়। নিতার দিকে এক দৃষ্টি নিক্ষেপ করে। নিতা সকলের চোখের দৃষ্টি বুঝতে পেরে নিজে আবার উত্তর দিয়ে বলে, আসলে আমি নিচে যাওয়ার আগে নন্দিনীকে একবার দেখতে এসেছিলাম যে ওর কিছু প্রয়োজন আছে নাকি। তখন আমি দেখি নন্দিনী জুস খাওয়ার পর খালি গ্লাসটি টেবিলের ওপরে রেখে দিল। রাজ এবার একটু ঝাঁঝিয়ে উঠে সবাইকে বলে, ওদিকে মেয়েটার এই অবস্থা, তোমাদের কোনো হুঁশ নেই। কোথায় তোমরা মেয়েটার খেয়াল রাখবে তা নয়, তোমরা আজে বাজে কথোপকথন নিয়ে বসে পড়েছ। রাজ কথাটা শেষ করে নন্দিনীকে কোলে করে তার পাশের রুমটিতে নিয়ে গিয়ে বিছানায় সযত্নে শুইয়ে দেয়। এদিকে নন্দিনীর মা, ঠাকুমা সহ পরিবারের অনেকেই কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবু এসে নন্দিনীকে চেক আপ করে, কিন্তু তিনি চেক আপের ফলাফল কিছুই খারাপ পাননি। তাই তিনি সকলকে বলে ওঠেন, দেখুন, বিয়েতে মেয়েদের স্ট্রেসের কারণে অনেক সময় এরকম সেন্সলেস হয়ে থাকে। ওর ভেতরে কোনো রকম অসুস্থতার লক্ষণ আমি পাইনি। তবুও আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনারা অবশ্যই কালকে করিয়ে নেবেন। আর এই মেডিসিনগুলো টাইমে টাইমে ওকে অবশ্যই খাইয়ে দেবেন। আসলে বিয়ে বাড়িতে ঘটে যাওয়া কোনো ঘটনাই ডাক্তারবাবুকে কেউই খুলে বলেনি, আর বলবেই বা কি? এই ধরনের কথা আজকাল কোনো সাধারণ মানুষ বিশ্বাস করে না। আর উনি তো ছিলেন ডাক্তার, তিনি তো আরোই বিশ্বাস করবেন না। তাই কেউই তাকে এই বিষয়টা জানায়নি। বিয়ে বাড়িতে হওয়া অশুভ কাণ্ড কারখানাতে শুভ বিয়েবাড়ি অশুভ বিয়েবাড়িতে পরিণত হয়েছিল। ডাক্তার যখন নন্দিনীকে দেখতে এসেছিল, তখন নন্দিনীকে দেখে বিন্দুমাত্র বোঝা যাচ্ছিল না যে কিছুক্ষণ আগে নন্দিনীর এই সুন্দর মুখটা বিভৎস আর বিকৃত হয়ে গিয়েছিল। আজ বিয়েবাড়িতে যা যা ঘটেছে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। সকলেরই মন ভেঙে পড়েছিল। রাজ নন্দিনীকে চাদর দিয়ে তার শরীরটা পুরো ঢেকে দেয়, শুধু মুখটুকু বাইরে বের করে রাখে। তারপর সকলকে রুম থেকে নিয়ে বেরিয়ে যায়। বিয়ে বাড়িতে হওয়া এত সব কাণ্ড কারখানার পরেও রাজ নন্দিনীকে যেভাবে তার ভালোবাসা দিয়ে আগলে রাখার চেষ্টা করছিল, এটাতেই বোঝা যায় যে তার নন্দিনীর প্রতি কতটা ভালোবাসা। না হলে রাজের জায়গায় অন্য কোনো ছেলে হলে হয়তো এতক্ষণে নন্দিনীকে ত্যাগ করে চলে যেত। রাজ তার পরিবারের সকলের সঙ্গে তার বাড়ি ফিরে যায়। রাজ যেতে চাইছিল না, কিন্তু রাজের মা এক প্রকার জোরপূর্বক তার ছেলেকে ফিরিয়ে নিয়ে যায়। নিজের রুমে এসে ফ্রেশ হওয়ার পর বিছানায় একটা বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ঘুম কোথায়? সে তো সহস্র কিলোমিটার দূরে।
কত আনন্দ করে আজ নন্দিনীকে নিজের বউ করে নিজের বাড়িতে আনার জন্য বিয়ে করতে গিয়েছিল, কিন্তু আজ বিয়ের মণ্ডপে যা হলো সমস্ত বিষয় কিছুতেই ভুলতে পারছে না রাজ। চোখের পাতা বন্ধ করতেই নন্দিনীর সেই বিকৃত চেহারা, তার লাফানো আর ভৌতিক কাণ্ড কারখানার সমস্ত তার চোখের ওপরে ভেসে উঠছে। রাত চোখ বন্ধ করে প্রত্যেকটি জিনিস মন দিয়ে ভাবার চেষ্টা করতে থাকে যে বিয়ের মণ্ডপে আসলে কি কি ঘটেছিল। সবকিছুই পরিষ্কার রাজের চোখের সামনে ভাসতে থাকে। হঠাৎ রাজের চোখের সামনে নন্দিনীর বলা একটা কথা ভেসে ওঠে। নন্দিনী সেই সময় বলেছিল, মাত্র 3 দিন। এই একটা কথা রাজ কিছুতেই ভুলতে পারছে না। মাত্র 3 দিন শব্দটা কেন বলল নন্দিনী? দেখতে দেখতে সূর্য উদয় হয়। রাজ বিছানা থেকে নেমে টেবিলের ওপরে রাখা ফোনটা হাতে নিয়ে দেখে সকাল 8টা বাজে। সঙ্গে সঙ্গে অর্ককে ফোন করে রাজ। অর্ক নিজের বেডরুমে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ফোন আসায় অর্ক ঘুমের ঘরে ফোনটা রিসিভ করে বলে ওঠে, হ্যালো, কে? ওপাশ থেকে আওয়াজ আসে, তুই কি করছিস? এখনই আমাদের বাড়িতে আয় ফোনটা নিয়ে। অর্ক অর্ধ ঘুমের মধ্যেই বলে ওঠে, কেন? রাজ ওপাশ থেকে ব্যস্ত হওয়া আওয়াজে অর্ককে বলে, আমার কেন যেন ভালো লাগছে না রে। আমার খালি মনে হচ্ছে মহা বিপদে রয়েছে নন্দিনী। তুই আয়, তোর সাথে আমার খুব দরকার আছে। রাজের মুখে কথাটা শুনে অর্কর মনে পড়ে যায় গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা। অর্ক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। নন্দিনী তারও তো ফ্রেন্ড, তাই সত্যি এত মিষ্টি একটা মেয়ের সঙ্গে এসব কি হয়ে গেল? বিয়ের আগের দিনও তারা সকলে এক জায়গায় দেখা করেছিল, কত হাসি ঠাট্টা, কত আনন্দ করেছিল। রাজ আর নন্দিনীকে বিয়ের আগের দিন দেখা করানোর জন্য অর্ক শপিং করার বাহানাতে ওদেরকে মলে নিয়ে গিয়েছিল, যেখানে তারা বিয়ের আগে একবার একে অপরের সাথে কিছুটা মুহূর্ত কাটাতে পারে। অর্কর মনে পড়ে রাজ ও নন্দিনীর মুখে সেই মিষ্টি মধুর হাসিটা। তারা কত খুশি ছিল। সমস্ত চিন্তাকে ঝেড়ে ফেলে দিয়ে বিছানা থেকে উঠে পড়ে অর্ক, আর ফটাফট রেডি হয়ে কার নিয়ে বেরিয়ে পড়ে রাজের বাড়ির উদ্দেশ্যে। এদিকে রাজ বাড়ির ব্যালকনিতে খুব ব্যস্ত হয়ে গুগলে কিছু সার্চ করে বেড়াচ্ছে পাগলের মতো। অর্ক সিঁড়ি দিয়ে উঠে রাজের ব্যালকনিতে এসে রাজের পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজের কাজ দেখছে, সেটা রাজ টেরও পায়নি। অর্ক রাজের কাঁধে হাত দিয়ে বলে ওঠে, ভাই, তুই গুগলে কি সার্চ করছিস? আর আমাকে এইভাবে এত সকালে কেন ডাকলি? নন্দিনীর কোনো খবর পেলি? ও ঠিক আছে তো? রাজ মুখ শুকনো করে বলে, পেয়েছি, তবে নন্দিনীর এখনো সেন্স ফেরেনি রে। ও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। তাকে না জল খাওয়ানো যাচ্ছে, না ওষুধ খাওয়ানো যাচ্ছে, আর না তাকে ডেকে ডেকে তার ঘুম ভাঙানো যাচ্ছে। সকলে খুব চিন্তিত হয়ে রয়েছে। ডাক্তার বলেছে 24 ঘন্টা অবজারভেশনে রাখতে, তারপর খবর দিতে। অর্ক সান্ত্বনা দিয়ে রাজকে বলে, চিন্তা করিস না ভাই, সব ঠিক হয়ে যাবে দেখিস। রাজ বলে, তুই যখন এসে গেছিস তাহলে তোর ফোনটা একবার দে তো। অর্ক ফোনটা রাজের হাতে দিয়ে অবাক হয়ে বলে, আমার ফোন কেন? আমার ফোনে কি আছে রে? রাজ অর্ককে মনে করিয়ে দিয়ে বলে, তুই ভুলে গেছিস? আমার পরিষ্কার মনে আছে, তুই ফোনে আমার বিয়েটা রেকর্ড করছিলি। তার মানে ভৌতিক কাণ্ড কারখানার সমস্ত কিছু তোর ফোনে নিশ্চয়ই রেকর্ডিং হয়ে রয়েছে। অর্ক অবাক হয়ে বলে, আরে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তো সব কিছুই রেকর্ডিং করেছি। কিন্তু তুই রেকর্ডিংটা নিয়ে এখন কি করবি? রাজ বলে, দে না, তাড়াতাড়ি দে, আমাকে এখনই দেখতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখতে হবে। রাজ আর অর্ক ল্যাপটপে বিয়ে বাড়িতে চলা সমস্ত ভিডিও ক্লিপগুলো দেখতে দেখতে ঠিক এক জায়গায় গিয়ে স্টপ করে, যখন নন্দিনী রাজকে বলছিল মাত্র 3 দিন। অর্ক ধ্যান দিয়ে দেখে নন্দিনী এই কথাটা 3 বার বলেছিল।
তাদের চোখের সামনে পরিষ্কারভাবে ভাসতে থাকে, যেন তারা কোনো ভিডিও ক্লিপ নয়। সবকিছুই তাদের চোখের সামনে পরিষ্কারভাবে জলজ্যান্ত ঘটে যাওয়া সমস্ত কিছু পুনরায় দেখছে। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। গল্পটা আপনাদের যেমনই লেগে থাকুক না কেন, প্লিজ কমেন্ট করবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।